ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 7। তাহলে চলুন দেখা যাক আজকের বিষয়বস্তু। ডিয়ার ভিউয়ার্স, সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 7 এ আপনাদের স্বাগতম। আজকে যে অঙ্কটা নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে খ নামে একজন বাংলাদেশি হানাফি মুসলমান 1970 সালে তার পিতা, মাতা, 2 স্ত্রী, 2 কন্যা এবং এক মৃত পুত্রের কন্যা রাখিয়া মারা গেলেন। খ এর সম্পত্তি তাহার উক্ত উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করো এবং তোমার বন্টনের নীতি ব্যাখ্যা করো। যদি 1960 সালে তিনি মারা যেতেন তবে কিভাবে বন্টন হতো তাহাও দেখাও। তাহলে দেখা যাচ্ছে যে খ নামের একজন বাংলাদেশি হানাফি মুসলমান 1970 সালে যেহেতু মারা গেছেন, তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে বণ্টিত হবে। আর দ্বিতীয় অংশে বলেছে যদি 1960 সালে তিনি মারা যেতেন, তার মানে 1961 আগে যেহেতু তিনি মারা গেছেন যদি ধরা হয়, তাহলে 1960 সালে যেহেতু মারা গেছেন, তাহলে 1961 সালে যেহেতু এই আইনটি হয়েছে, মুসলিম পারিবারিক আইন 1961 সালে হয়েছে, তাহলে সেখানে প্রতিনিধিত্বর যে নীতিটা আছে সেটা প্রয়োগ করা যাবে না। অর্থাৎ বাবার বা মায়ের মৃত্যুর পূর্বে যদি কোনো সন্তান মারা যায় তাহলে তারাও সেই সম্পত্তির থেকে তার ওয়ারিশরা, মানে সেই মৃত পুত্র বা কন্যার ওয়ারিশগণ সেই সম্পত্তি থেকে বঞ্চিত হবে, দাদা বা দাদির সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাহলে আমরা শুরু করছি আজকের অঙ্ক। প্রথমে আমরা যারা যারা জীবিত আছেন এবং যারা ওয়ারিশ তাদের মধ্যে আমরা সম্পত্তি, কোরআনিক অংশীদার যারা, তাদের মধ্যে সম্পত্তিটা আমরা বন্টন করব। প্রথমেই এর মধ্যে রয়েছে পিতা, আগে লিখে নেই, যেহেতু 1970 সালে মারা গেলেন, যেহেতু খ 1970 সালে মারা যান, সুতরাং তার সম্পত্তি 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে বণ্টিত হবে। তাহলে আমরা দেখি কারা কারা কোরআনিক অংশীদার। পিতা পাবে 6/1 অংশ, তারপর পাচ্ছে মাতা পাচ্ছেন
6/1 এখন 2 স্ত্রী, পরের পৃষ্ঠায় যাচ্ছি। 2 স্ত্রী পাচ্ছেন 8/1। এরা কোরআনিক অংশীদার, ব্র্যাকেট আপনি লিখে দিতে পারবেন কোরআনিক অংশীদার। তাহলে 2 স্ত্রী 8/1, প্রতি স্ত্রী পাবে 16/1। আপনারা 8/1কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 16/1 আসে। আচ্ছা, যেহেতু সন্তান বর্তমান, এই জন্য 8/1, যদি সন্তান না থাকতো, নিঃসন্তান হলে 4/1 পেতেন স্ত্রী। এখানে আমাদের মনে রাখতে হবে যে পিতা মাতা ও 2 স্ত্রীর অংশ দেওয়ার পর যে পরিমাণ সম্পত্তি থাকবে সেই অবশিষ্ট সম্পত্তি 2 কন্যা এবং মৃত পুত্রের কন্যাকে ভাগ করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আমি আবার বলছি, পিতা মাতা, এটা দেখেন, পিতা এবং মাতা, তাদের অংশটা দেওয়ার পর আর কার দিতে হবে? 2 স্ত্রী। এই 3 জনের অংশ দেওয়ার পরে যে অংশ বাকি থাকবে সম্পত্তির, সেই অংশটার অংশীদার হবে 2 কন্যা এবং মৃত পুত্রের কন্যা। তাহলে আমরা দেখি পিতা মাতা ও 2 স্ত্রী একত্রে কতটুকু পান। তাহলে পিতা 6/1, মাতা 6/1। তাহলে আমরা যোগ করি, 6/1 যোগ, আপনারা এখানে লিখে নেবেন যে পিতা মাতা ও 2 স্ত্রী একত্রে পায়, এই কথাটা লিখে নিলে ক্লিয়ার হবে। যোগ 8/1 একত্রে পায় সমান সমান কত? লসাগু 6, 6, 8, লসাগু 24। আপনারা একটু দেখে নিন 24 হয়। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে লসাগু নিতে হয়, লসাগু করার নিয়মটা দেখিয়েছি, আপনারা আগের ভিডিওতে দেখলে আপনারা পাবেন সেটা। হরকে হর দিয়ে ভাগ করব, 6কে 24কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় দাঁড়ায় 4। 4 দিয়ে লবকে গুণ করলে 4 × 4। একইভাবে এখানেও 6 আছে হর, এখানেও 4 হবে। আর এখানে যদি 8 হর আছে, 8 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে ভাগফল 3। 3কে 1 দিয়ে গুণ করলে 3 × 3। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 24/4, 4, 4, 8, 3, 11। এত অংশ। এটা হচ্ছে পিতা মাতা এবং 2 স্ত্রী পান 24/11 অংশ। অবশিষ্ট কতটুকু থাকলো আমরা দেখি। অবশিষ্ট থাকে 1 থেকে বিয়োগ করব, মোট সম্পত্তি 1 ধরলাম, 24/11 সমান সমান 24 লসাগু, 24 × 24 বিয়োগ 11 সমান সমান 24 যদি আমরা 24 থেকে 11 বিয়োগ করি তাহলে 13 দাঁড়ায় অংশ। এইটা হচ্ছে অবশিষ্ট সম্পত্তি। এই 24/13 অংশ পাবে 2 কন্যা এবং মৃত পুত্রের কন্যা। এই 24/13 অংশ পাবে এই অংশটা। আচ্ছা, আমি পরের পৃষ্ঠাতে যাচ্ছি, তাহলে আলাদা করে দেখি কে কতটুকু পায়। আমরা ভাগ করে দিই। আমাদের এখানে 2 কন্যা আছে, 2 কন্যা সমান সমান 2 পূরণ 1 ভাগ, আমরা ভাগের নিয়মে চলে আসি, 2-একে 2 ভাগ লিখব। একটা জিনিস মনে রাখবেন, কন্যার সংখ্যাকে 1 দিয়ে গুণ করতে হয়, পুত্রের সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হয়, তারপরে মোট ভাগটা আমরা পেয়ে যাব। তাহলে 2 কন্যা, যেহেতু কন্যা হলে 1 দিয়ে গুণ করতে হবে, 2 পূরণ 1 সমান 2 ভাগ। আর কি আছে? 1 মৃত পুত্রের কন্যা, 1 মৃত পুত্রের কন্যা
যেহেতু এই কন্যা হচ্ছে পুত্রের কন্যা, এই জন্য সে পিতার প্রতিনিধিত্ব করবে। এটাই হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব নীতি, যেটা 1961 সালে মুসলিম পারিবারিক আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখানে মৃত পুত্র কতটুকু পেত সেটা আমরা বের করব, কারণ সে এই কন্যা কিন্তু সেই মৃত পুত্রের প্রতিনিধিত্ব করছে। তাহলে পুত্র কতটুকু পাচ্ছে সেটা আমরা বের করব। এখানে কন্যার অংশ বের করব। কন্যা যেহেতু পিতার প্রতিনিধিত্ব করছে, পিতা কতটুকু পেত সেটা। তার মানে পিতা যেহেতু একজন পুত্র, তাহলে সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। তাহলে একজন পুত্র গুণ 2। পুত্র হলে 2 দিয়ে গুণ করতে হয় সংখ্যাকে, পুত্রের সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হয়, আর কন্যার সংখ্যাকে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমার ভাগটা চলে আসবে 2 একে 2। তাহলে আমরা পেলাম 2 ভাগ। মোট কত ভাগ দেখি? মোট 2 2 4 ভাগ। আচ্ছা, 4 ভাগ আমরা পেলাম। তাহলে আমরা এখন বলতে পারবো অংশ কত। আমরা ভাগে গেলাম, এখন আমরা অংশেতে ভগ্নাংশে চলে যাই। 2 কন্যা কতটুকু পাবে? তাহলে 2 কন্যা এই 4 ভাগের কতটুকু পায়? 2 ভাগ। তার মানে 2 কন্যা সমান সমান 4 ভাগের 2। আপনারা যদি কাটাকাটি করেন, 2 একে 2 দুগুণে 4, এত অংশ 2 কন্যা। আবার মৃতপুত্রের কন্যা, তাহলে মৃতপুত্রের কন্যা, সেটা মৃতপুত্রের কন্যার সংক্ষেপে আমি লিখি মৃত পুত্রের কন্যা কতটুকু পাচ্ছেন? 4 ভাগের এই 2 ভাগ, এই যে 2 ভাগ 2, এটাও কাটাকাটি করলে আমার 2 ভাগের 1 আসে, 2 ভাগের 1। তাহলে 2 কন্যা 2 ভাগের 1 এবং মৃতপুত্রের কন্যাও 2 ভাগের 1 অংশ পাচ্ছেন। তাহলে আমরা এখন দেখব যে এই অবশিষ্ট যে অংশ আছে সেটার থেকে এই হাফ করলে কতটুকু অংশ আসে। এটা কিন্তু অংশ, আমরা কিন্তু সম্পত্তিটার এখানে গুণ না করলে বোঝা যাবে না। 2 কন্যা 2 ভাগের 1 অংশ পাবে। কিসের থেকে এই অংশটা পাবে? অবশিষ্ট সম্পত্তির 2 ভাগের 1 অংশ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমি আবার বলছি, 2 কন্যা যে 2 ভাগের 1 অংশ পাবে, বা মৃতপুত্রের কন্যা যে 2 ভাগের 1 অংশ পাবে, এই অংশটা কিন্তু অবশিষ্ট সম্পত্তি। তাহলে কতটুকু আমাদের আছে আমরা একটু দেখে নিই। অবশিষ্ট 24 ভাগের এই 13। এই 24 ভাগের 13-র 2 কন্যা পাবে 2 ভাগের 1, আর মৃতপুত্রের কন্যা পাবে 2 ভাগের 1। তাহলে পরের পৃষ্ঠায় যাচ্ছি। অতএব 2 কন্যা পাবে সমান সমান অবশিষ্ট হচ্ছে 24 ভাগের 13 এর 2 ভাগের 1। আমরা যদি এটাকে গুণ করি, হর গুণ লব গুণ, 24 দ্বিগুণে 48, আর 13 একে 13। এটা 2 কন্যা এত অংশ পায়, এত অংশ। এখন বাকি থাকলো 1 মৃত পুত্রের কন্যা। 1 মৃত পুত্রের কন্যা সমান সমান অবশিষ্ট এর 2 ভাগের 1। অবশিষ্ট হচ্ছে 24 ভাগের 13 এর 2 ভাগের 1, মানে অর্ধেক। তাহলে একইভাবে আমরা 48 ভাগের 13ই পাবো, আসলে 13 অংশ। তাহলে আমরা পেয়ে গেলাম 2 কন্যা কতটুকু পাবে আর মৃতপুত্রের কন্যা কতটুকু পায়। তাহলে প্রত্যেকের অংশটা পূর্ণ বন্টনের মাধ্যমে আমরা দেখাই। পূর্ণ বন্টন বলতে প্রত্যেকটার হর একই রকম করে দেওয়া হয়। এটা কেন করা হয়? এটা যখন আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, সেখানে যদি ফিল্ডে কতটুকু আছে, রিয়েল সম্পত্তি কতটুকু আছে, সেটার মধ্যে তখন চলে যাবেন। তখন চলে গেলে সেখানে যদি মনে করেন যে 30% আছে, 30 এর প্রত্যেকের অংশটা গুণ দিবেন, এর করবেন, তাহলে দেখবেন
সেই পরিমাণটা চলে আসে। এটা আমরা অংশেতে আসলাম এই পর্যন্ত। তারপর পরিমাণে যেতে হলে কে কতটুকু পরিমাণ পাবে সেটা আপনি মূল কতটুকু সম্পত্তি আছে যেটা ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হয় সেই সম্পত্তির এর প্রত্যেকের অংশটা গুণ করবেন, মানে এর দেওয়া যে কথা গুণ করা একই কথা দিলে আপনি কাটাকাটি করে যেটা পাবেন ততটুকু হচ্ছে সম্পত্তির পরিমাণ, সেটা হচ্ছে ইউনিট হিসাবে আসবে। সেটা এক এক জায়গায় এক এক ইউনিট ব্যবহার করা হয়, বিঘা হোক, কাঠা হোক, ছটাক হোক, একর হোক, শতাংশ হোক, যেভাবে আপনারা বলেন সেভাবে সেটা চলে আসবে। তাহলে আমরা পূর্ণ বন্টনের মাধ্যমে সবার সমান যদি করে দেই হরটা, তাহলে কি দাঁড়ায় দেখেন, এটা আমি করে দিচ্ছি। এটা আসলে পরীক্ষার খাতায় এটা দেখাইতে হয় না, যদিও আমরা এই পিতা পিতা 6/1, তো এই পিতার অংশটাকে আমরা কি করছি, সমহর করে দিচ্ছি। আমরা কিন্তু 48 পেয়েছি, কার হরটা ছিল এই যে 48, হর হচ্ছে মৃত এক দুই কন্যার 48, এখানে মৃতপুত্র কন্যাও 48 হর, তাহলে আমরা প্রত্যেকটা 48 হর করে দিতে হবে। কিন্তু তাহলে 6/1 এটাকে আমরা 48 হর করতে হবে। এটাকে কত হর করতে হবে? 48। তাহলে আমাদের মিলবে, প্রত্যেক সমহর বিশিষ্ট হবে। তাহলে 48 হর করতে হলে 6-এর সাথে কত গুণ করলে 48 হবে? 8। তাহলে 6 গুণ 8, 6 48। আর উপরেও কিন্তু একই সংখ্যা দিয়ে আমার হরকেও লবকেও গুণ করতে হবে। আমরা হরকে গুণ করেছি 8 দিয়ে, আবার লবকেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণ 8, তাহলে মোট কত হলো? 6 48 আর উপরে হচ্ছে 8, এত অংশ। এই অংশটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 6/1 যতটুকু পরিমাণ 48/8 কিন্তু একই পরিমাণ, সেম। শুধুমাত্র আমরা হরটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে নিচ্ছি সবার অংশটাকে। পিতা গেল, তারপরে মাতা। মাতা 6-এর ঠিক সেমই হবে। আমরা 6 × 8, 1 × 8 সমান সমান 48 কত? 8 অংশ। তারপরে দুই স্ত্রী আমাদের কিন্তু এই দুই স্ত্রীর অংশটা কিন্তু আমাদের জানাই আছে। দুই স্ত্রী কতটুক? দুই স্ত্রীর আমরা এখানে 8/1, এটা আমাদের আগেই দেওয়া আছে, আপনারা একটু ব্যাকে গেলে দেখতে পাবেন। আমি দেখাই দিই দুই স্ত্রী, এই যে এই দুই কন্যা এখানে, এই যে দুই স্ত্রী, এই যে দুই স্ত্রী 8/1 অংশ, কোরআনিক অংশীদার। তাহলে দুই স্ত্রীর 8/1 অংশ, সেটাকেও আমরা সমহর করে দেই। তাহলে 48 করতে হলে 8-এর সাথে কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। তাহলে 8 × 6, উপরে আমি লবেও 6 দিয়ে গুণ করব। তাহলে আমরা 6 × 8 = 48 হর, আর 6-কে 6 লব। এই অংশটা স্ত্রী, দুই স্ত্রী পাবে। তাহলে থাকলো কি? 2 কন্যা এবং 1 মৃত পুত্রের কন্যা। পরের পৃষ্ঠায় যেতে হবে আমাদের। তাহলে 2 কন্যা পাবে, 2 কন্যা সমান সমান 48/13। এটার আমাদের কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু অলরেডি আমাদের দেওয়াই আছে, আমরা করেছি। 48 আমরা আমাদের অলরেডি হর করাই আছে। আর 1 মৃত পুত্রের কন্যা, 1 মৃত পুত্রের কন্যা, সে কতটুকু পাচ্ছে? সে পাচ্ছে 48/13, একই অংশ পাচ্ছে 48/13। তাহলে আমি সবগুলা অংশকে 48 করলাম, এই যে 48/8, 48/6, তারপরে 48/13, 48। এখন আপনি সহজে সম্পত্তি সবার মাঝে বন্টন করে দিতে পারবেন। সম্পত্তির পরিমাণটার সাথে প্রত্যেকটা যোগ করে সম্পত্তি বের হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন প্রমাণে যাই। আমরা যেটা করলাম এটাই দেখাইতে হয় প্রশ্নে, যদি প্রশ্ন হয়। আর প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি আপনাকে এই বন্টন করতে হয় তাহলে এই জিনিসটা দেখাইতে হয় না, পূর্ণ বন্টন যেটা সমহর দেখাইতে হয় না। আর যদি দেখাইতে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে, কিন্তু পরীক্ষার খাতায় এটা আপনি ইচ্ছা করলে দেখাইতে পারেন, না দেখাইতে পারেন, কিন্তু প্রমাণটা দেখাইতে হবে। প্রমাণটা আমরা দেখাই। প্রমাণ কি করব? আমরা প্রমাণ করব আমরা সবগুলা সম্পত্তিকে একসাথে যোগ করি। কি কি আছে? 6/1, 6/1, 8/1। তো যোগ করি। প্রমাণ
6/1, 6/1, 8/1, তারপরে আছে 48/13, 13 যোগ 48/13, 13 সমান সমান লসাগু দাঁড়ায় কত? লসাগু 48 হয়। লসাগু কত হয়? 48। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যেতেই হবে। সমান সমান লসাগু 48 হলো। 48 হলে তাহলে প্রথম আমরা 6 দিয়ে 48কে ভাগ করলাম 8, এখানেও 8, 8 যোগ 8 যোগ 6 বুঝে নিলাম আমরা। 8 একসাথে করে যোগ 8 যোগ 6, তারপরে কত আছে? তারপরে 13 যোগ 13, কারণ 48কে 48 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 13 যোগ 13 যোগ 13 যোগ 13, তাহলে মোট কত হলো? নিচে তো 48 আমাদের আছে পরে, আর উপরে 8 যোগ 8 যোগ 6 যোগ 13 যোগ 13, আপনারা একটু যোগ করে দেখবেন এটা 48 হয়, কমও হয় না বেশিও হয় না। তাহলে সমান সমান 1, উপরে 48 নিচে 48 কাটাকাটি করলে 1 হয়ে যায়, প্রমাণিত। আমরা এখন বলতে পারি প্রমাণিত। তাহলে আমরা কি করলাম এই পর্যন্ত? আমরা 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমরা সম্পত্তিটা বন্টন করে দিলাম ওয়ারিসদের মধ্যে। এখন আসেন, যদি তিনি 1960 সালে মারা যেতেন খ, তাহলে তার সম্পত্তিটি কীভাবে বন্টিত হতো? ধরা যাক খ 1960 সালে মারা গেলেন, তাহলে 1960 সালে খ মারা গেলে তার সম্পত্তি হানাফি আইন অনুসারে, হানাফি আইনানুসারে আইনানুসারে বন্টিত হবে। বন্টিত হবে। তাহলে আমরা বন্টনটা করি। পিতা, শরিয়া আইন মানে হানাফি আইন, পিতা কতটুকু পায়? 6/1 এই হানাফি আইন অনুসারে। এটা কোরআনিক অংশীদার, এটা চেঞ্জ নয়, এটা 1961 সালের যে আইন এবং শরিয়া আইন সেম, এটা পরিবর্তন হয়নি। মাতা 6/1, 2 স্ত্রী সমান সমান 8/1 অংশ। 2 কন্যা, 2 কন্যা পাবে কতটুকু? 3/2 অংশ। 2 কন্যা পাবে 3/2 অংশ। আর যদি কন্যা একজন থাকতো, এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি একটু অপর পৃষ্ঠায় লিখে নেই। 2 কন্যা পাবে, 2 কন্যা সমান সমান 2 কন্যা যদি হয় তাহলে হয় 3/2 অংশ। এটা কোরআনিক অংশীদার, কিন্তু হানাফি আইন অনুসারে, শরিয়া আইন অনুসারে 2 কন্যা 3/2 অংশ। আর যদি 1 কন্যা হয় তাহলে 2/1 অংশ। 2 কন্যা 3/2 অংশ। একমাত্র কন্যা হলে 2/1 অংশ হবে। আর কি আছে? 1 মৃত পুত্রের কন্যা, সমান সমান বঞ্চিত। তিনি বঞ্চিত কারণ যেহেতু 2 কন্যা বর্তমান আছে এবং হানাফি মতে এই প্রতিনিধিত্ব নীতি স্বীকার করে না হানাফি আইন অনুসারে। তার মানে পিতার মৃত্যুর পূর্বে যদি পুত্র বা কন্যা মারা যায় তাহলে তাদের অংশটা, তাদের যে সন্তান সন্ততি আছে মৃত ব্যক্তির,
তারা সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয় হানাফি আইন অনুসারে। তাহলে আমরা যাদেরকে দেওয়া হলো সবগুলো আমরা যোগ করে দেখি আমাদের বন্টন ঠিক আছে কিনা। কে কে আছে দেখি, কাদের কি দিয়েছে। পিতা 6-1, মাতা 6-1, 2 স্ত্রী 8-1। যোগ করি। পিতা মাতা 2 স্ত্রী 2 কন্যা একত্রে পাবে, এই কথাটা লিখে নেবেন। আমি লিখে দেই, যদিও একটু লিখতে একটু সময়ও লাগে, তারপর লিখে দেওয়াটা ভালো। পিতা মাতা 2 স্ত্রী ও 2 কন্যা একত্রে পায়। একত্রে কতটুকু? 6/1 পিতা, মাতা 6/1, 2 স্ত্রী 8/1, 2 কন্যা এই যে 3/2, 3/2 সমান সমান আমরা দেখি কতটুকু পেল। 6, 6, 8, 3 এর লসাগু হচ্ছে 24। লসাগু করিয়ে দেখবেন 24 আসে। তারপরে যদি আমি হরকে হর দিয়ে ভাগ করি সেভাবে আসলে 4, 6, 24, 4 একে 4, 4, 6, 24, 4 একে 4, 3, 8, 24, 3 একে 3, আর 3, 8, 24, এখানে 3, 8, 24, 8, 8 আর উপরে 2, তাহলে 16 যোগ 16, 2 দিয়ে গুণ করতে হবে লবকে আবার। তাহলে 4, 4, 3, 16। আপনারা একটু যোগ করে দেখবেন যে 24 হর আর লব হচ্ছে 4, 4, 8, 8, 3, 11, 11 আর 16 হচ্ছে 27। 4, 4, 3, 16 যোগ করলে 27। এটা অংশটা আমরা দেখলাম যে আসলে মিলার কথা, এক হওয়ার কথা, মানে উপরে 27 নিচে 27, উপরে নিচে 24 উপরে 24, এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হলো না। তাহলে কি করা যায়? এখন এরকম যদি সমস্যা হয় তাহলে মনে করবেন এটা কিসের সমস্যা? এটা হচ্ছে আউলের সমস্যা। আউলের সমস্যা। এই আউলের সমস্যাটা কি? আউলের সমস্যাটা আমি ব্যাখ্যা করার আগে আমি 24/27 অংশটা লিখে নিই। 24/27, এখানে দেখেন নিচে 24 উপরে 27, তার মানে উপরে যে, যদি সবসময় মনে রাখবেন যদি হরের চেয়ে লব বড় হয় তাহলে এটা আউলের সমস্যা। হরের চেয়ে লব যদি বড় হয় তাহলে আউলের সমস্যা। তার মানে সেখানে আমার ওয়ারিশ বেশি কিন্তু সম্পত্তি কম পড়েছে। ওয়ারিশ বেশি এই 27, এটা ওয়ারিশদের অংশ, এটা আমার বেশি হয়ে গেছে, মানে ওয়ারিশদের পরিমাণটা বেশি হয়ে গেছে। আমার সম্পত্তি আছে 24, হরের অংশটা 24 ডিনোট করে, যেটা সম্পত্তির অংশ, আর উপরে যারা ওয়ারিশ তাদের অংশ, তাদের সংখ্যার, তাদের পরিমাণটা ইন্ডিকেট করে। তাহলে আমরা কি করা যায়? এরকম সমস্যা যদি দেখা যায় যে ওয়ারিশদের সংখ্যা বেশি সম্পত্তির তুলনায়, যাদেরকে বন্টন করলাম তাদের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে সেখানে নিয়ম হচ্ছে, এটাকে নাম বলা হয়েছে আউলের সমস্যা। এবং এই আউলের সমস্যা সমাধান করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে 24-এর সাথে আমার 27 মানে করতে হলে 3 যোগ করতে হবে। 27কে আমার চেঞ্জ করা যাবে, 27কে কমানো যাবে না। এটা যেহেতু আমার সম্পত্তির অংশীদারদের অংশ, সেজন্য 27কে না কমিয়ে 24কে বরং বাড়িয়ে দিতে হবে। 24কে কত পর্যন্ত বাড়াতে হবে? 27 পর্যন্ত বাড়াইতে হবে। 27 বাড়াইতে হলে আমার 24, 25, 26, 27, 3, এই 3 যোগ করতে হবে। 24-এর সাথে 3 যোগ করে 27 করতে হবে। তাহলে আমি সরাসরি 27 আমি লিখব। তার আগে আমি কথাটা লিখে নিই যে এখানে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা খেয়াল করবেন। এটা হচ্ছে আমার নিচে আছে 24 আর উপরে কিন্তু অংশীদারদের অংশগুলা লেখা আছে। তাহলে আমি এখন কি করব? এখন এই জিনিসটাকে খেয়াল করে আপনি পরের পৃষ্ঠায় আমি যাচ্ছি, সেখানে আপনি নিচে আর কি লিখবেন না, এই 24টা লিখবেন না, না লিখে লিখবেন এই 27 লিখবেন। তারপরে এখানে 4, 4, 3, 16 এটা লিখে দেন। 4 + 4 + 3 + 16
খেয়াল করেছেন নিশ্চয়। আমার কিন্তু আগে ছিল হর ছিল 24, আমি এখন আর 24 লিখলাম না, আমি কি করলাম সরাসরি 27 করে দিলাম। এই 27টা আমি করলাম 3 যোগ করে 24-এর সাথে 27 হয়ে গেল। আর ভগ্নাংশ যেটা আপনি লিখবেন সেটা হচ্ছে ওই যোগের আগের যে যোগের ভগ্নাংশটা ছিল সেটাকে আপনি প্রতিস্থাপন করবেন, 24-এর জায়গায় 27 লিখবেন, তাহলে হয়ে যাবে। এখন আমার আলাদা করেন, অর্থাৎ 27 ভাগের 4 আলাদা করে দিচ্ছি আমি, যোগ 27 ভাগের 4, এই যে আলাদা করলাম, যোগ 27 ভাগের কত 3, যোগ 27 ভাগের 16, আমি প্রত্যেকটা আলাদা করি। এটাই কিন্তু প্রত্যেকের অংশীদারদের অংশটা আমি আলাদা করে দিলাম। তাহলে এই 27 ভাগের এই 4, এটা কার? পিতার। এটা কার? মাতার। এটা কার? 2 স্ত্রীর। এটা কার? 2 কন্যার। তাহলে আমি আলাদা করে লিখি, পিতা 27 ভাগের 4, এটাই লিখলাম আমি অংশ, মাতা 27 ভাগের 4, 2 স্ত্রী 27 ভাগের 3, এটাই কিন্তু লিখছে, এই যে দেখেন 27 ভাগের 3, আর 2 কন্যা 27 ভাগের 16, 2 কন্যা 27 ভাগের 16। আচ্ছা, আর মৃতপুত্রের কন্যা বঞ্চিত, যেহেতু কন্যা বর্তমান আছে, জীবিত আছে, এজন্য বঞ্চিত হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা যোগ করি, যোগ করে দেখবেন আপনি প্রমাণেও যেতে পারেন। প্রমাণটা দেখাই দিয়েন। প্রমাণ 27/4 যোগ 27/4 যোগ 27/3 যোগ 27/16 সমান সমান কত দাঁড়ায়? দশক হচ্ছে 27, 4 যোগ ওইটাই চলে আসবে, যোগ 3 যোগ 16 সমান সমান 27 ভাগের 16, 4 4 8 8 3 11, 11 আর 16 27। তাহলে আমার 27 ভাগের 27 হলো, তার মানে সমান সমান 1। এটা প্রমাণিত। কী হলো? এটি প্রমাণিত হয়ে গেল, এই যে 1 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে আমাদের সঠিকভাবে সম্পত্তি বণ্টন করা হয়েছে হানাফি আইন অনুসারে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে সহজেই আপনাদের কাছে আমার ভিডিওটা প্রথমেই পৌঁছে দিতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।